আসসালামু আলাইকুম। হ্যাঁ, আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো বিফোর আই স্টার্ট দ্য ক্লাস লেট মি ইন্ট্রোডিউস ওয়ান্স এগেইন অ্যাবাউট মাইসেলফ। আমার নাম হচ্ছে আমির হামজুর রহমান, লেকচারার, ইংলিশ ডিপার্টমেন্ট, আদর্শ কলেজ। ওকে, সো অন দ্য লাস্ট ডে আই ডিসকাসড verb. One part of the verb on the last day I discussed, and today I am going to discuss another part or the other part of the verb. So on the last day I told all of you that verb is mainly of two kinds. These are feeling verb and non-feeling verb. এবং এর আগের ক্লাসে আমরা নন ফিনিট ভার্ব ডিটেইলস আলোচনা করেছি, and today now I am gonna discuss ফিনিট ভার্ব। আচ্ছা, তো এর আগেও আমি বলেছি, লেট মি রিপিট ওয়ান্স अगेन, যে ফিনিট ভার্ব অ্যাকচুয়ালি ভার্ব ইজ মেড অফ টু কাইন্ড, দিস আর ফিনিট ভার্ব এন্ড নন ফিনিট ভার্ব। আচ্ছা, এর আগেও আমি বলেছি, আবারও বলছি যে একটা বাক্যে নন ফিনিট ভার্ব যেটা বলেছিলাম সেটা হচ্ছে, নন ফিনিট ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যেগুলো বাক্যকে সম্পূর্ণতা প্রদান করতে সক্ষম না, আর ফিনিট ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যেগুলো একটা বাক্যর অর্থ পরিপূর্ণতা প্রদান করতে সক্ষম, এগুলোকে বলা হয় ফিনিট ভার্ব। এগেইন ফিনিট ভার্ব ক্যান বি ডিভাইডেড ইনটু টু পার্টস। দিস আর transitive and intransitive. Finite verb is again of two kinds. These are transitive verb and intransitive verb. So the Bengali meaning of transitive is সকর্মক and intransitive means অকর্মক. That means the verb having object in the sentence is called transitive, and the verb that does not have any object in the sentence is called intransitive verb. অর্থাৎ যে সকল ভার্বের অথবা যে সকল বাক্যে অবজেক্ট থাকে ওগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ওই সকল বাক্যে যে ভার্বগুলো আছে এটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, এবং যে সকল বাক্যে ভার্বের কোনো অবজেক্ট নেই এগুলোকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আমি আবারও বলছি, যে সকল বাক্যে অথবা যে সকল ভার্বের অবজেক্ট আছে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, এবং যে সকল ভার্বের কোনো অবজেক্ট নেই তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে, হাউ টু ফাইন্ড আউট অবজেক্ট ফ্রম আ সেন্টেন্স। মেনি স্টুডেন্টস গেট কনফিউজড টু ফাইন্ড আউট অবজেক্ট ফ্রম আ সেন্টেন্স। অনেক স্টুডেন্টই এটা ভুল করে যে অবজেক্ট চিহ্নিত করতে পারে না। Achha, so I have written here two sentences on the board. The first one is that I play with my friends, and the second one is that I play football. আচ্ছা, if you look at the sentences carefully, একটা বাক্যে অবজেক্ট আছে আর একটা বাক্যে অবজেক্ট নেই। তো নরমালি আমাদের যে কনসেপশন অবজেক্ট সম্পর্কে যে ধারণা আছে সেটা হচ্ছে the word or the words given after the verb called object। সাধারণত আমাদের যে ধারণা আছে অবজেক্ট সম্পর্কে সেটা হচ্ছে কোনো বাক্যে ভার্বের পরে যা থাকে তাই অবজেক্ট না, সবগুলো অবজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না, সবগুলো অবজেক্ট হবে না। এই জন্য কিভাবে এই অবজেক্ট স্পেসিফিক্যালি অবজেক্টটা কিভাবে বের করতে হবে এটা আজকে আমরা একটু শিখে নিই অল্প সময়ের মধ্যে। So to find out an object, at first you have to identify the verb of the sentence. After the identification of the verb of the sentence, then you have to ask to the verb by whom and what. প্রথমে তোমাদেরকে কি করতে লাগবে, বাক্যে যে ভার্ব আছে এই ভার্বকে চিহ্নিত করতে লাগবে। এই চিহ্নিত করার পর বাক্যে যে ভার্ব আছে এইটার অর্থটাকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। আবারও বলছি, যে ভার্ব আছে এই ভার্বের অর্থকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, ইফ ইউ গেট ব্যাক ইওর অ্যানসার, যদি তুমি বা তোমরা প্রশ্নের উত্তর পাও তাহলে অনলি দ্য ভেরি অ্যানসার উইল বি কল্ড দ্য অবজেক্ট অফ দ্য সেন্টেন্স। নো অ্যানসার নো অবজেক্ট। যদি বাক্যে আনসার পাওয়া যায় কোশ্চেন করার পর তাহলে শুধুমাত্র সেই আনসারটুকুই হবে অবজেক্ট, তাছাড়া অবজেক্ট হবে না। যেমন আমি যদি বলি আই প্লে ফুটবল, অবজেক্টটা কেন ইম্পর্টেন্ট, যখন আমরা ভয়েস করব বা অন্যান্য গ্রামাটিক্যাল করব তখন এটা খুবই আলাদাভাবে চিনতে হবে, তাছাড়া এটা খুবই প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য আমি এখনই শিখিয়ে দিচ্ছি, ভালো করে একবার লক্ষ্য করো। I play football, I play with my friends, আমি খেলি। তো আমি যেটা বলছিলাম I play, আমি খেলি, তো বাক্যে
বাক্যে যে ভার্বটা আছে ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তো প্রশ্ন করি কি এবং কাকে। তাহলে আই প্লে আমি খেলি, কি খেলি আমি খেলি, কি খেলি আমি খেলি, কি আমি খেলি, কি খেলি। এখানে কোনো অ্যানসার নাই। তা আই প্লে এখানে যদি আমি প্রশ্ন করি যে কি খেলি, ফুটবল খেলি, তাহলে এইখানে আনসারটা আমি পাচ্ছি। তাহলে যেই আনসারটুকু আমি পাচ্ছি এটাকেই বলা হচ্ছে অবজেক্ট। আমরা প্রশ্ন করে যে আনসারটুকু পাচ্ছি ওই আনসারটুকু হচ্ছে অবজেক্ট। এখানে কোনো অ্যানসার নাই। আমি তো যদি এখানে বলি কার সাথে খেলতাম, তাহলে আমার বন্ধুদের সাথে, তাহলে সেটা এটা অবজেক্ট হলে হতে পারতো। কিন্তু আমি বলেছি যদি ভার্বকে শুধুমাত্র কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, শুধুমাত্র সেই উত্তরটুকুই হচ্ছে একটা বাক্যের অবজেক্ট, তাছাড়া সেটা অবজেক্ট না। তাহলে এই বাক্যের যে ভার্বটা আছে এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, আর এই বাক্যের যে ভার্বটা আছে এটা কিন্তু এখানে অবজেক্ট আছে। তাহলে আই প্লে ফুটবল। এখন আমি যদি বলি আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলি। তাহলে এই বাক্যের অবজেক্ট কতটুকুটা হবে, এইটুকু হবে না সম্পূর্ণটুকু হবে? আমি এর আগেও এই অ্যানসারটা দিয়েছি। অ্যানসারটুকু হবে শুধুমাত্র আমাদের প্রশ্ন করার পর যতটুকু উত্তর পাবো শুধুমাত্র অতটুকুই হবে অ্যানসার, তাছাড়া অ্যানসার হবে না। বা তাছাড়া অবজেক্ট যতটুকু আমরা অ্যানসার পাবো শুধু ওই অতটুকু ততটুকু ওয়ার্ডটাই হবে আমাদের অবজেক্ট। তাহলে আই প্লে আমি খেলি, কি খেলি, ফুটবল খেলি। তাহলে এটা ফুটবলটুকু অবজেক্ট, আর অবজেক্ট বাদে যেটুকু আছে এটুকু আমরা এক্সটেনশন বলি বোঝার সুবিধার্থের জন্য। তা একটা বাক্যে একটা অবজেক্ট থাকতে পারে, একটা বাক্যে দুইটি অবজেক্টও থাকতে পারে। আরেকটা উদাহরণ দিচ্ছি আমি। যেমন আই লাইক হিম, এখানে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না, যাবে না। কিন্তু আমি যদি কাকে দ্বারা প্রশ্ন করি, আমি আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, তাহলে কাকে পছন্দ করি, তাকে পছন্দ করি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। এবার আমাদের জেনে রাখা উচিত অবজেক্ট দুই প্রকার। আমাদের জেনে রাখা উচিত অবজেক্ট দুই প্রকার, একটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে ডাইরেক্ট অবজেক্ট গুলো কোনগুলো? যেগুলো বস্তুবাচক, লাইফলেস থিং, যেগুলো বস্তুবাচক, যেমন কলম হতে পারে, ফুটবল হতে পারে, যেগুলো বস্তুবাচক এগুলোকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। যেগুলো ব্যক্তিবাচক যেমন হিম, হ্যাঁ, এগুলো হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আমি যদি বলি যে হি গেভ মি আ পেন, এখন আমি এখানে প্রশ্ন করলাম সে আমাকে একটি কলম দিল, তাহলে কি দিল, কলম দিল, কাকে দিল, আমাকে দিল। তাহলে আমরা এখানে দুইটা অবজেক্ট দেখতে পাই, আমরা এখানে দুইটা অবজেক্ট দেখতে পাই, একটা হচ্ছে ব্যক্তি আর একটা হচ্ছে বস্তুবাচক। যেটা ব্যক্তিবাচক অবজেক্ট এটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, আর যেটা বস্তুবাচক অবজেক্ট এটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। আমরা আবার একটু রিভিশন করি। আমি বলছিলাম যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব, যে সকল বাক্যে অবজেক্ট থাকে ওই সকল বাক্যের ওই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, এবং যে সকল বাক্যে অবজেক্ট থাকে না ওই বাক্যকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, ওই ভার্বটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এখন অবজেক্ট কিভাবে চিনব? অবজেক্ট চিহ্নিত করানোর জন্য আমাদেরকে প্রথমে ভার্বকে আইডেন্টিফাই করতে লাগবে, এবং ভার্বটাকে আইডেন্টিফাই করার পর আমাদেরকে ভার্বকে প্রশ্ন করতে লাগবে কি এবং কাকে দ্বারা। যদি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাই, সেই উত্তরটুকুই হবে শুধুমাত্র আমাদের অবজেক্ট। যদি উত্তর না পাই তার মানে সেখানে কোনো অবজেক্ট নাই। এবার আসো অবজেক্ট কয় প্রকার? আমি বলেছি অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। যদি ব্যক্তিবাচক হয়, কোনো ব্যক্তি বা মানুষকে বোঝায়, তাহলে এটাকে বলা হবে ইনডিরেক্ট অবজেক্ট। আর যদি বস্তুবাচক হয়, ব্যক্তিবাচক না হয়, তাহলে সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা, এবার আসো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো ফিনিট ভার্ব বলেছিলাম দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, ইনট্রানজিটিভ ভার্বের ভিতরে আবার ক্লাসিফিকেশন আছে, এটা আমরা আপাতত না যাই। আচ্ছা, এবার আসো ট্রানজিটিভ ভার্ব হচ্ছে, এগেইন ট্রানজিটিভ ভার্ব ইজ অফ টু কাইন্ডস।
ওয়ালাইকুম আসসালাম। Transitive verb is again of okay. So transitive verb is again of two kind. একটা হচ্ছে principal verb আর একটা হচ্ছে auxiliary বা সাহায্যকারী verb. The another name of the auxiliary verb is helping verb. এটা আমরা সবাই জানি। তাহলে transitive verb হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে principal verb আর একটা হচ্ছে auxiliary বা সাহায্যকারী verb। এবং auxiliary verb কে আরো ভাগ করা যায় দুই ভাবে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডাল। অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো? প্রাইমারি অক্সিলারি ভার্ব তিনটা, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে ডু ভার্ব আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব। আর মডাল অক্সিলারি ভার্ব আমরা এগুলো সবাই জানি, তারপর আমি বলছি মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো দিস আর দ্য एग्जांपल অফ মডাল অক্সিলারি ভার্ব, এগুলো আমরা সবাই জানি। তো প্রাইমারি অক্সিলারি এই দুটোর মধ্যে পার্থক্য কি? দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি অক্সিলারি এন্ড মডাল অক্সিলারি, এই দুটো অক্সিলারি ভার্বের মধ্যে পার্থক্য কি এটা একটু ডিটেইলস আমরা জানবো। তার আগে আমরা জেনে নিই যে বি ভার্ব মোট, আমরা বি ভার্ব বলতে আমরা মূলত পাঁচটা ভার্বকে বুঝি সবাই কম বেশি, সেটা কি কি? am, is, are, was, were, এছাড়া আরো বি ভার্ব আছে, মোট বি ভার্ব হচ্ছে 8টি। am, is, are, was, were, be, being, been, এই বি ভার্ব হচ্ছে মোট 8টি। am, is, are, was, were, be, being, been। ডু ভার্ব হচ্ছে 3টি, do, does, did। এবং হ্যাভ ভার্ব হচ্ছে 3টি, এগুলো হচ্ছে have, has, had। আচ্ছা, তো এই হচ্ছে এগুলো প্রাইমারি অক্সিলারি, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। তো এগুলোকে প্রাইমারি অক্সিলারি কেন বলা হয়? These are called primary auxiliary because these are the verbs, they may be used in the sentence as both auxiliary verb or principal verb। এগুলো হচ্ছে এমন ধরনের ভার্ব যেগুলো একটা বাক্যে কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে, আবার কখনো কখনো এগুলো অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। ফর এক্সাম্পল আমি যদি বলি For example, I have written a sentence here on the board. Do you know him? এখানে do এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর নোটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। তো doটা কোন ভার্ব? doটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার আমি যদি বলি I do it, এখানকার doটা কোন ভার্ব? এইখানকার doটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে দেখো লুক এট দ্য ডিফারেন্স, এইখানকার doটা হয়ে গেছে প্রিন্সিপাল ভার্ব আর এখানকার এই doটা হয়ে গেছে অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব। তাহলে এইজন্য এগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। তার মানে এগুলো হচ্ছে কোনো বাক্যের অক্সিলারি হিসেবেও ব্যবহার হতে পারে, আবার কোনো বাক্যের প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। আচ্ছা, এটা গেল অক্সিলারি ভার্ব। এবার আসো প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব এগুলো ক্লাসিফিকেশন অনেক আছে, তো এতগুলো ডিটেইলস এখন আর না বলে, এগুলো ডিটেইলস অনেক আছে, যেমন ফ্যাক্টিটিভ ভার্ব হতে পারে, কোয়াসিভেসিভ ভার্ব হতে পারে, তারপর হচ্ছে রেসিপ্রোকাল ভার্ব হতে পারে, রিফ্লেক্সিভ ভার্ব হতে পারে। তবে এগুলোর মধ্যে কয়েকটি যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো হাতে গোনা কয়েকটি আমি ভার্ব আলোচনা করছি যেগুলো দ্যাট বিলংস টু প্রিন্সিপাল ভার্ব। যেমন তার মধ্যে একটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, এগুলো পরবর্তীতে যখন তোমরা অন্যান্য গ্রামারে যাবা তখন এগুলো খুব কাজে লাগবে। রিফ্লেক্সিভ ভার্বটা কি? আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন যখন পড়েছো তখন দেখবা রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সেলফ যুক্ত যে ওয়ার্ডটা আছে এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন হি কিলড হিমসেলফ, হি হেল্পস হিমসেলফ, এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন হি হেল্পস হিমসেলফ,
তাহলে এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন, আর এই ভার্বটাকে বলা হবে রিফ্লেক্সিভ ভার্ব। এটা কিন্তু প্রিন্সিপাল ভার্বের মধ্যেই পড়বে সব ক্লাসিফিকেশন গুলো যেগুলো আমি বলছি। সো যদি কোনো বাক্যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে তাহলে ওই বাক্যে যে ভার্ব আছে ওই ভার্বকে বলা হবে রিফ্লেক্সিভ ভার্ব। একদম সহজ কথা। ফ্যাক্টেটিভ ভার্ব। তাহলে ফ্যাক্টেটিভ ভার্ব কি? যে সকল ভার্বে একটা অবজেক্ট থাকবে এবং যে সকল ভার্বের একটা কমপ্লিমেন্ট থাকে এটাকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। যে সকল ভার্বের একটা অবজেক্ট থাকে এবং একটা কমপ্লিমেন্ট থাকে ওই সকল ভার্বকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। যেমন উই মেড হিম ক্যাপ্টেন। এইখানে এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন হতে পারে হোয়াট অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট ইজ, কমপ্লিমেন্ট কি? তো যাই হোক, কমপ্লিমেন্ট ছাড়া অন্যান্য আরো যে ভার্বের ক্লাসিফিকেশন বা অন্যান্য গ্রামার যেগুলো আছে এগুলো ইনশাআল্লাহ এর পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।